টিনটান অ্যাবে পার্ট 5 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা টিনটান অ্যাবে। এটা যথারীতি টিনটান অ্যাবের উপরে শেষ ক্লাস। এই ক্লাসে আমরা টিনটান অ্যাবে কমপ্লিট করব। এর আগে টিনটান অ্যাবের উপরে আমি 4টে ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়া ইংলিশ রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা এসএলএসটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং এসএলএসটি 2025 সংক্রান্ত যাবতীয় নোটস ও মক টেস্ট প্র্যাকটিস সেটের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস এবং মক টেস্ট সিরিজ আর চার্জেবল। এছাড়াও টেক্সট রিডিং এর পাশাপাশি এই চ্যানেলে টেক্সট বেসড এবং গ্রামার বেসড মক টেস্টের ক্লাস নেওয়া হয়, তাই চ্যানেলটা ফলো করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এবং যারা যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, কবিতাতে আসা যাক। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে সম্বোধন করে তাকে তার সবচেয়ে কাছের বন্ধু বলেছিলেন। তিনি তার মধ্যে তার সেই প্রাক্তন মানে সেই পাস্ট মানে সেই তরুণ সময়ের সত্তাকে দেখতে এবং শুনতে পেয়েছিলেন, যার মধ্যে তিনি কিভাবে জিনিসগুলো অনুভব করতেন এবং যে আনন্দ তিনি আগে অনুভব করতেন সেটি তিনি দেখতে পাচ্ছিলেন। তিনি আরো বলেন যে তিনি আশা রাখেন যে তিনি তার বোনের মধ্যে তার তরুণ সত্তাকে আরো বেশি সময় ধরে দেখতে পাবেন, যাতে সে এই যৌবনের সুখ আরো দীর্ঘকাল অনুভব করতে পারে। তারপরে তিনি বোনের ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন। তিনি প্রকৃতিকে এমন একজন মহিলার সাথে তুলনা করেন যিনি বিশ্বস্ত, যিনি মানুষের আনন্দের সাথে জীবনযাপন করার জন্য সবচেয়ে বেশি কেয়ার করে, যত্নশীল। তিনি বলেন প্রকৃতি মানুষের মনকে এত ভালোভাবে গঠন করতে পারে, সৌন্দর্য এবং প্রশান্তির সাথে বা মানুষের মনে প্রশান্তির এতটা শক্তিশালী ছাপ ফেলতে পারে এবং এত উচ্চ স্তরের চিন্তা ভাবনা লালন পালন করতে পারে যে এই উপহারগুলির মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনের সমস্ত অসুবিধা, সমস্ত অনৈতিকতা সহ্য করতে পারে, যার মধ্যে রয়েছে ওই যে নিষ্ঠুর শব্দ, অন্যায্য বিচার, স্বার্থপরতা, এই সমস্ত কিছু। তিনি বলেন প্রকৃতির দান মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু ক্লান্তিকর, যা কিছু কঠিন তা সহ্য করাতে পারে। প্রকৃতির মাধ্যমে তারা জীবনের মঙ্গল ও আশীর্বাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস বজায় রাখতে পারে। এটাই তিনি তার বোনকে বলেছিলেন। তো এরপরে দেখো, therefore let the moon shine on thee in thy solitary walk, and let the misty mountain winds be free to blow against thee, and in after years when these wild ecstasies shall be matured into a sober pleasure, when thy mind shall be a mansion for all lovely forms, thy memory be as a dwelling place for all sweet sounds and harmonies, oh then if solitude or fear or pain or grief should be thy portion, with what healing thoughts of tender joy will thou remember me and these my exhortations। এই অংশে আমরা দেখতে পাবো যে ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে সম্বোধন করে বলছেন তার আজকের এই ওয়ার্ডগুলো প্রকৃতির প্রতি তার এই ভালোবাসা, প্রকৃতি থেকে তার এই আশা, এই সমস্ত কিছু তার বোনকে, তার বোনের ফিউচারে অনেক কমফোর্ট দেবে। বলা হচ্ছে দেয়ারফোর, তাই বা অতএব, লেট দ্য মুন শাইন অন দি, চাঁদটাকে তোমার ওপরে আলোকিত হতে দাও। দ্য মুন, চাঁদটাকে, শাইন আলোকিত বা আলোকপাত, অন দি তোমার ওপরে, ইন দাই সলিটারি ওয়াক, ইন দাই তোমার সলিটারি নির্জন ওয়াক হাঁটাতে বা একাকী পথ চলাতে। তাহলে বলছে যে অতএব, অতএব মানে যেহেতু নেচার এত কিছু পারে, নেচার আমাদের জীবনের কঠিন সময়ে আমাদের কাছে ব্লেসিংস হয়ে আছে, নেচার আমাদের জীবনের কঠিন সময়গুলোতে আমাদেরকে লড়তে শেখায়, সেই সময়গুলোতে আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করে যাতে আমরা ওগুলো সহ্য করতে পারি। তাই এত কিছুকে তিনি তাই বলেছেন যে তাই এই যে নেচারের এলিমেন্ট, এই যে চাঁদ, এই চাঁদকে তোমার ওপরে, তোমার একাকী পথ চলার ওপরে আলোকিত হতে দাও বা আলো ফেলতে দাও। অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন, মানে ওয়ার্ডসওয়ার্থ এখানে তার বোনকে এনকারেজ করছেন, উৎসাহ দিচ্ছেন একাকী হাঁটাতে। কোথায়?
পিসফুল্লি ইন নেচার, প্রকৃতির মধ্যে শান্তি প্রিয় ভাবে বা প্রশান্তি নিয়ে। মুনলাইট এখানে একটা জেন্টল গাইডেন্স, ট্রাঙ্কুইলিটি এবং ন্যাচারাল ওয়ার্ল্ডের বিউটি রিপ্রেজেন্ট করছে, বিউটির সিম্বল হয়েছে। মুনলাইট মানে এখানে জেন্টল গাইডেন্স, সেই মৃদু গাইডেন্সের কথা বলা হয়েছে, সেই প্রশান্তির কথা বলা হয়েছে, প্রকৃতির সেই সৌন্দর্যের কথা বলা হয়েছে, যেটা ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন যে নেচারের এই গাইড, এই বিউটি, এই ট্রাঙ্কুইলিটি আমাদের একাকিত্বের সময়ে, আমাদের নির্জনতার সময়ে আমাদেরকে ইন্সপিরেশন যোগায়, সান্ত্বনা দেয়। তাই তিনি বোনকে বলেছেন, এই চাঁদের আলোকে তোমার ওপরে পতিত হতে দাও। অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি। অ্যান্ড লেট এবং হতে দাও, দ্য মিস্টি মাউন্টেন মানে দ্য মাউন্টেন কাভার্ড উইথ মিস্ট, যেই মাউন্টেন বা পাহাড় কুয়াশা দ্বারা আচ্ছাদিত, কুয়াশা দ্বারা কাভার্ড, সেই মাউন্টেন উইন্ডকে, সেই পাহাড়ি বাতাসকে, কুয়াশাচ্ছন্ন পাহাড়ি বাতাসকে বি ফ্রি, স্বাধীনভাবে বইতে দাও, বা সে যেন স্বাধীনভাবে বইতে থাকুক। টু ব্লো এগেনস্ট দি, তোমার বিরুদ্ধে স্বাধীনভাবে বইতে থাকুক। মানে বলছেন কুয়াশাচ্ছন্ন পাহাড়ি বাতাস তোমার বিরুদ্ধে স্বাধীনভাবে বইতে থাকুক। মিস্টি মাউন্টেন উইন্ডস, এটা হচ্ছে একদমই নেচারের র এলিমেন্ট। মিস্টি মাউন্টেন রিপ্রেজেন্ট করছে সেই কুল, ব্রেসিং, এমনকি সম্ভবত আনকমফোর্টেবল সিচুয়েশনকে। তাই বলছে তোমার বিরুদ্ধে বইতে দাও। তিনি এখানে চাইছেন যে তার বোন যেন নিজেকে প্রকৃতির এই সমস্ত রূপগুলি থেকে কাভার না করে রাখে, সিল্ড না করে রাখে, নিজেকে যেন প্রকৃতির এই সমস্ত রূপের কাছে মুক্ত করে দেয়, খুলে দেয়। প্রকৃতির এই সমস্ত কিছুকে সে যেন মুক্তভাবে আলিঙ্গন করে। তিনি প্রস্তাব দিচ্ছেন প্রকৃতির এই ওয়াইল্ডনেসের সাথে নিজেকে এনগেজ করে নেওয়াটা হচ্ছে এক ধরনের নিজেকে সমৃদ্ধ করা, আধ্যাত্মিকভাবে নিজেকে সমৃদ্ধ করা। প্রকৃতি হচ্ছে সেই ধরনেরই একটা উদ্দীপক যে তোমাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবে, এটাই তিনি বোঝাতে চাইছেন। তাই তিনি বলছেন লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি। অ্যান্ড এবং ইন আফটার ইয়ার্স, পরবর্তী বছরগুলিতে, হোয়েন দিজ ওয়াইল্ড এক্সটাসিস শ্যাল বি ম্যাচিওর্ড, যখন এই বন্য আনন্দগুলি, এক্সটাসিস বন্য আনন্দ, শ্যাল বি ম্যাচিওর্ড যখন পরিণত হবে বা পরিপক্ক হয়ে উঠবে, ইনটু আ সোবার প্লিজার, একটি শান্ত আনন্দে, সোবার শান্ত, প্লিজার আনন্দে। তাহলে বলছে এবং পরবর্তী বছরগুলিতে যখন এই বন্য আনন্দগুলি পরিপক্ক হয়ে একটি শান্ত আনন্দে পরিণত হবে। ওয়াইল্ড এক্সটাসিস বলতে সেই ইউথফুল, সেই ইন্টেন্স ইমোশনগুলো, সেই এক্সাইটমেন্ট দ্যাট নেচার স্টায়ার, সেই সমস্ত উত্তেজনা যেগুলো প্রকৃতি আলোড়িত করে কারো মধ্যে, সেই যৌবনের সেই তীব্র আবেগগুলির কথা বলা হয়েছে ওয়াইল্ড এক্সটাসিস। তো তিনি এখানে বলছেন যে তিনি বিশ্বাস করেন টাইমের সাথে সাথে এই সমস্ত তীব্র আবেগগুলো যখন ম্যাচিওর হয়ে যাবে, ম্যাচিওর হয়ে এগুলো একটা শান্ত গভীর আনন্দে পরিণত হবে, তখন তিনি সেই শান্ত গভীর আনন্দটাকে, ম্যাচিওর এজের সেই শান্ত গভীর আনন্দটাকে তিনি সোবার প্লেজার বলছেন এখানে। তাহলে ওয়াইল্ড এক্সটাসিস বলতে ইন্টেন্স ফিলিংস, ইউথফুল ইন্টেন্স ইমোশন, এক্সাইটমেন্ট, এটা রিপ্রেজেন্ট করছে। এবং সোবার প্লেজার হচ্ছে ম্যাচিওর এজের ওই কামনেস, ডিপ জয়টাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে আমরা মেটাফোর দেখতে পাচ্ছি। এবং এর দ্বারা ওয়ার্ডসওয়ার্থ যেন দেখাতে চাইছেন যে আমরা কিভাবে ধীরে ধীরে টাইমের সাথে সাথে আমরা কিভাবে গ্রোয়িং ওল্ডার, এবং আমাদের যে সম্পর্কগুলো প্রকৃতির সাথে, আমাদের যে সম্পর্ক, এগুলো কিভাবে আরও থটফুল হয়ে ওঠে, আরও রিফ্লেকটিভ হয়ে ওঠে যখন উই গ্রো ওল্ডার। এটাও তিনি এখানে দর্শাতে চাইছেন। তারপরে দেখো, হোয়েন দাই মাইন্ড শ্যাল বি আ ম্যানশন ফর অল লাভলি ফর্মস। দাই মানে ডরোথি, তার সিস্টারকে আবার তিনি বলছেন যখন তোমার মাইন্ড শ্যাল বি আ ম্যানশন, ম্যানশন মানে হচ্ছে প্রাসাদ, ফর অল লাভলি ফর্মস। লাভলি ফর্মস বলতে সেই মেমোরিজ, সেই ইমেজেস অ্যান্ড সেই আইডিয়ালস ইন্সপায়ার্ড বাই নেচার। বলছে যখন তোমার মাইন্ড কি হবে, উইল বিকাম আ ম্যানশন, ম্যানশন বলতে আ রিচ ইন্টারনাল ডুয়েলিং, একটা সমৃদ্ধ আভ্যন্তরীণ বাসস্থান হয়ে উঠবে,
ফিল্ড উইথ লাভলি ফর্মস, যেটা কিনা ওই সমস্ত সুন্দর আকারগুলো দ্বারা বা ওই সমস্ত সুন্দর রূপগুলো দ্বারা পরিপূর্ণ হবে। কোন রূপগুলো দ্বারা? ওই যে প্রকৃতিকে ভালোবাসার, প্রকৃতির সাথে ওই যে গভীর সম্পর্কের স্মৃতিগুলো দ্বারা, তার প্রতিচ্ছবিগুলো দ্বারা, তার আদর্শগুলো দ্বারা পরিপূর্ণ হয়ে উঠবে। মানে প্রকৃতি তোমার আদর্শকে যেভাবে ইন্সপায়ার করেছিল, সেই স্মৃতি, সেই প্রতিচ্ছবি দ্বারা তোমার এই মাইন্ড ম্যানশন হয়ে উঠবে। মানে এই মাইন্ড তোমার রিচ, উন্নীত হয়ে উঠবে, একটা আভ্যন্তরীণ বাসস্থান যেটা, সেটা পরিপূর্ণ হয়ে উঠবে এই সমস্ত প্রকৃতির লাভলি ফর্মসের দ্বারা। দাই মেমোরি বি অ্যাজ আ ডুয়েলিং প্লেস, তোমার মেমোরি, তোমার স্মৃতিগুলো বি অ্যাজ আ ডুয়েলিং প্লেস, ডুয়েলিং প্লেস বাসস্থানের জায়গা হয়ে যাবে। ফর অল সুইট সাউন্ড, সমস্ত মিষ্টি সুরের বা আওয়াজের, অ্যান্ড হারমোনিজ, ঐক্যের। ওহ দেন ইফ সলিটিউড অর ফিয়ার অর পেইন অর গ্রিফ, ওহ তখন যদি একাকিত্ব, নির্জনতা বা ভয় বা দুঃখ বা শোক, শুড বি দাই পোর্শন, তোমার অংশ হয়। তাহলে তিনি এখানে বলছেন যে যখন তোমার মন সকল সুন্দর রূপের জন্য একটি প্রাসাদ হবে, তোমার স্মৃতিগুলো সকল মধুর শব্দ ও সুরের জন্য একটি বাসস্থান হবে, ওহ তাহলে যদি একাকিত্ব, ভয়, যন্ত্রণা বা শোক সেই সময় তোমার অংশ হয়। উইথ হোয়াট হিলিং থটস অফ টেন্ডার জয় উইল্ড দাও রিমেম্বার মি অ্যান্ড দিজ মাই এক্সর্শন, তাহলে তুমি উইথ হোয়াট হিলিং থটস, কত নিরাময়মূলক চিন্তা ভাবনা নিয়ে, অফ টেন্ডার জয়, কোমল আনন্দের, উইল্ড দাও রিমেম্বার মি, আমাকে স্মরণ করবে, অ্যান্ড দিজ মাই এক্সর্শনস, এক্সর্শনস মানে উপদেশ, টিচিংস, এনকারেজমেন্টস, এবং আমার এই উপদেশগুলো স্মরণ করবে। তাহলে তিনি এখানে বোনকে বলছেন যে তোমার মাইন্ড একটা রিচ ইন্টারনাল ডুয়েলিং হয়ে উঠবে, যেটা নেচারের এই লাভলি ফর্মগুলো দিয়ে, মানে মেমোরি দিয়ে, ইমেজ দিয়ে, আইডিয়ালসগুলো দিয়ে, যেগুলো নেচারের দ্বারা ইন্সপায়ার্ড, সেগুলো দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে। তাহলে এখানে আমরা একটা মেটাফোর দেখতে পাচ্ছি যে ডরোথির ইনার ওয়ার্ল্ড উইল বি বিউটিফুল অ্যান্ড নার্চারিং সেভড বাই হোয়াট শি হ্যাজ এক্সপিরিয়েন্সড ইন নেচার। তার মাইন্ডটার সাথে তুলনা করা হয়েছে সেই রিচ ইন্টারনাল ডুয়েলিং এর, এবং তার মেমোরিটা হয়ে উঠবে একটা স্টোর, এমন একটা প্লেস যেখানে সঞ্চিত থাকবে কি? অল দ্য প্লিজেন্ট ন্যাচারাল সাউন্ড, সমস্ত আনন্দময়, সমস্ত মধুর প্রাকৃতিক শব্দ বা সুর। কিসের? সেই প্রকৃতির পাখির শব্দ, বাতাসের শব্দ, জলের কলকল শব্দ, এই সমস্ত প্লিজিং ন্যাচারাল সাউন্ডে তার মেমোরি ফিল্ড হয়ে থাকবে, বা এগুলো তার মেমোরিতে স্টোর হয়ে থাকবে, এবং এই মেমোরিগুলোই পরবর্তীকালে গিয়ে তার কাছে হয়ে উঠবে কমফোর্ট এবং জয়। এই মেমোরিগুলো তাকে অফার করবে কমফোর্ট এবং জয়, একটা বিউটিফুল মেন্টাল রিট্রিটের মতো। এবং তখন ওহ দেন, এবং তখন মানে ওয়ার্ডসওয়ার্থ এখানে স্বীকার করছেন যে লাইফ হয়তো তার বোনের জীবনেও সাফারিং ডেকে আনতে পারে, লোনলিনেস, অ্যাংজাইটি, সরো, এগুলো আনতে পারে। অবশ্যই আমাদের জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে এই সমস্ত প্রতিকূলতা আসে, লোনলিনেস আসে, অ্যাংজাইটি আসে, সাফারিংস আসে, সরো আসে। তো তিনিও বলছেন তার বোনের জীবনে যখন সাফারিং আসবে, শুড বি দাই পোর্শন, মানে তার বোনের জীবনের অংশ হবে এই জিনিসগুলো, মানে এই সমস্ত সাফারিংগুলো। মানে তিনি এখানে পুরোপুরি বাস্তব চিত্রটা তুলে ধরেছেন, একদমই তিনি কিন্তু এখানে নাইভ নন, তিনি পুরোপুরি রিয়েলিস্টিক হয়ে উঠেছেন যে তার বোন ভবিষ্যতে, ফিউচারে এই সমস্ত হিউম্যান সাফারিংসগুলোর সম্মুখীন হবে, তার জীবনে ওই সমস্ত চ্যালেঞ্জেস আসবে, এই লোনলিনেস, অ্যাংজাইটি, জীবনের সমস্ত প্রতিকূলতা তার জীবনেও আসবে। তাই তিনি বলেছেন যে উইথ হোয়াট হিলিং থট of tender joy will thou remember me and this my exertion, যে সেই সমস্ত কঠিন সময়ে, তোমার জীবনে ভবিষ্যতে যখন কঠিন সময় আসবে, জীবনে প্রতিকূলতার সম্মুখীন হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, সেই কঠিন সময়গুলোতে তুমি আমার এই সমস্ত কথাগুলো, তোমার সাথে আমার শেয়ার করা এই এক্সপিরিয়েন্সগুলোর কথা, আমাদের মধ্যের সেই বন্ডটার কথা, সেই কথাগুলো তুমি স্মরণ করবে, আনন্দ পাবে সেই সময়। এই যে স্মৃতি আমাদের মধ্যেকার, নেচারের প্রতি আমাদের এই যে ভালোবাসা এবং আমাদের মধ্যে কাটানো এই মুহূর্তগুলোর অভিজ্ঞতা তোমার কাছে আনন্দ এনে দেবে। এগুলো তোমাকে সেই হার্ড টাইমগুলোতে
কমফোর্ট দেবে। হিজ এক্সহর্টেশনস মানে তার এনকারেজমেন্ট, তার টিচিংস, এগুলো সেই সময়গুলোতে তার বোনকে হেল্প করবে তার সেই সাফারিংসগুলো থেকে হিল হতে, নিরাময় হতে, তাকে আনন্দ দিতে। মানে তিনি তার এই স্মৃতিগুলোকে, তার এই জ্ঞানগুলোকে একটা ইমোশনাল সাপোর্ট বলে বোনের জন্যে চিহ্নিত করছেন। এটাই আমরা দেখতে পাচ্ছি এই অংশে। nor perchance, perchance, perhaps, সম্ভবত, if I should be where I no more can hear thy voice, nor catch from thy wild eyes this glimpse of past existence, wilt thou then forget that on the banks of this delightful stream we stood together? তাহলে এখানে তিনি বলছেন যে নর পারচান্স, আর হয়তো বা সম্ভবত, যদি আমি না থাকি, ইফ আই শুড বি ওয়্যার আই নো মোর, মানে ইফ আই শুড বি, যদি আমার হওয়া উচিত, হোয়ার যেখানে, আই নো মোর আমি না থাকি, ক্যান হিয়ার দাই ভয়েস মানে যদি আমি এমন জায়গায় থাকি যেখানে আর তোমার কণ্ঠস্বর আমি শুনতে পাবো না, মানে তিনি তার ডেথ, মৃত্যুটাকে সাজেস্ট করছেন যে মৃত্যুর পরে এই জিনিসটাকে তিনি এখানে সফেন করে বলেছেন যে তোমার কণ্ঠস্বর শুনতে পাবো না। নর ক্যাচ ফ্রম দাই ওয়াইল্ড আইজ দিস গ্লিমস, তোমার ওই ওয়াইল্ড আইজ থেকে, মানে দ্য আইজ ফিল্ড উইথ দ্য ইন্টেন্স ইমোশন অফ ইউথফুল ডেজ, তোমার ওই ওয়াইল্ড আইজ থেকে আমি, তোমার ওই বন্য চোখ থেকে অতীতের সেই ঝলকানিগুলো দেখতে পাবো না। পাস্ট এক্সিস্টেন্স, পাস্ট এক্সিস্টেন্স মানে সেই তরুণ সময়ের সেই সমস্ত স্মৃতিগুলো যেগুলো তার বোনের মধ্যে তিনি দেখছেন, নিজের সেই সমস্ত স্মৃতিগুলো, সেই স্মৃতির ঝলকানি আর দেখতে পাবো না তোমার বন্য চোখে। সেই সময় মানে যখন আমি না থাকবো, উইল দাও দেন ফরগেট, তবে কি তুমি ভুলে যাবে, দ্যাট অন দ্য ব্যাঙ্ক অফ দিস ডিলাইটফুল স্ট্রিম, যে এই মনোরম স্রোতের তীরে, উই স্টুড টুগেদার, আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। মানে যখন আমি আর এই পৃথিবীতে থাকবো না, তিনি তার ডেথ, তার মৃত্যুর কথা বলছেন এখানে, যে আমি যখন আর পৃথিবীতে থাকবো না, তোমার এই ভয়েস আমি শুনতে পাবো না, তোমার চোখে নিজের সেই পুরনো দিনের জিনিসগুলোকে, যৌবনের উদ্দীপনাগুলোকে, প্রকৃতির প্রতি সেই উদ্দাম ভালোবাসাটাকে আমি আর সেই ঝলকানিটা দেখতে পাবো না তোমার চোখে। মানে এখন যেটা আমি দেখতে পাচ্ছি, একদিন আমি থাকবো না, তোমার চোখে আমার ফেলে আসা তারুণ্যের সেই সমস্ত জিনিসগুলোকে আমি দেখতে পাবো না, সেই সত্তাটাকে দেখতে পাবো না, তোমার ভয়েস শুনতে পাবো না। তখন কি আমরা আজকে যে এই একটা মনোরম স্রোতের তীরে, এই যে ডিলাইটফুল স্ট্রিম মানে উই নদীর ওই তীরে আমরা দাঁড়িয়ে রয়েছি একসাথে, এই জিনিসটা কি তুমি তখন ভুলে যাবে? মানে তিনি বোঝাতে চাইছেন না, ভুলে যাবে না, কারণ এটার গভীরতা, এটার প্রভাব এতটাই থাকবে। এই অংশটা হচ্ছে একদম ডিপলি ইমোশনাল এবং রিফ্লেক্টিভ। এখানে ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন তার যে মর্টালিটি, মানে তিনি যে মরণশীল, তিনি যে মানুষ, তিনি যে মারা যাবেন, এবং প্রকৃতির প্রতি তার ভালোবাসা, তার রিলেশনশিপ, তার মৈত্রিতা, তার বোনের সাথে সেই তার স্থায়ী ভালোবাসা, সেই সমস্ত কিছুর বন্ড তিনি এখানে শেয়ার করেছেন। এবং এটা এই কবিতার একদম ক্লোজিং সেকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন, তিনি ইমাজিন করছেন দ্য পসিবিলিটি অফ হিজ ডেথ, মানে আ টাইম হোয়েন হি ক্যান নো লঙ্গার হেয়ার হিজ সিস্টার্স ভয়েস, পারচান্স, পারহ্যাপস, এখানে সফেন করে তিনি দেখিয়েছেন তার মৃত্যুটা। তিনি স্বীকার করছেন যে একদিন তিনি মে বি গন, তিনি চলে যাবেন একদিন। সেই সময় কিন্তু হি মে অলসো নো লঙ্গার এবল টু সি দ্য এক্সপিরিয়েন্স ইন হার আইজ, যেটা কিনা তাকে রিমাইন্ড করিয়ে দিত জয়েস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য পাস্ট, তার তরুণ সময়ের আনন্দ এবং অভিজ্ঞতাগুলিকে। এবং ওয়াইল্ড আইজ হচ্ছে একটা অ্যাফেকশন এখানে, যেটা কিনা সাজেস্ট করছে সেই ইউথফুল এনার্জি এবং ইমোশনাল ইন্টেন্সিটি। গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স মানে দ্য মেমরিজ অ্যান্ড ইমোশনস দে হ্যাভ শেয়ার্ড স্পেশালি ইন নেচার, দুজনে মিলে প্রকৃতির সাথে যে স্মৃতিগুলো, যে আবেগগুলো শেয়ার করেছে, সেই জিনিসের ঝলকানির কথা বলা হচ্ছে এখানে গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স বলতে। তাই তিনি বোনকে জিজ্ঞেস করছেন, তুমি কি এই মুহূর্তগুলো তখন ভুলে যাবে, এই যে আমরা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি এই সুন্দর নদীটির তীরে? মানে তিনি বোঝাতে চাইছেন যে তিনি আশা রাখছেন তার বোন একদমই এগুলো ভুলবে না, তার বোন এগুলো মনে রাখবে সব দিন, অলওয়েজ।
স্পেশালি তিনি যখন থাকবেন না, মানে তিনি যখন বেঁচে থাকবেন না। মানে যদিও তিনি বোনকে এটা প্রশ্ন করছেন, কিন্তু এটা প্রকৃত অর্থে প্রশ্ন নয়। তিনি এমন ভাবে কথাটা বলছেন যে তুমি কি ভুলে যাবে, মানেই তুমি কখনো ভুলতে পারবে না, তুমি এটা মনে রাখবে সব দিন আমাদের কাটানো এই যে বন্ডটা প্রকৃতির সাথে, এই জিনিসটা তুমি সব দিনই মনে রাখবে, এর প্রভাব খুবই গভীর থাকবে তোমার জীবন। অ্যান্ড দ্যাট আই সো লং আ ওরশিপার অফ নেচার, এবং আমি এতদিন প্রকৃতির একটা ওরশিপার মানে উপাসক মানে পূজারী, হিদার কেম আনওয়ারিড ইন দ্যাট সার্ভিস, এখানে এসেছিলাম সেই সেবায় ক্লান্ত না হয়ে, আনওয়ারিড ক্লান্ত না হয়ে এখানে এসেছিলাম সেই সেবায়। হিদার এখানে কেম এসেছিলাম ক্লান্ত না হয়ে, আনওয়ারিড ইন দ্যাট সার্ভিস সেই সেবায়। কোন সেবায়? প্রকৃতির উপাসনার সেবায় আমি এখানে এসেছিলাম। এই জিনিসটা তুমি কখনো ভুলবে না কিন্তু। রাদার সে, বরং বলতে গেলে উইথ ওয়ার্মার লাভ, মানে তিনি এখানে বলতে চাইছেন যে ডোন্ট জাস্ট রিমেম্বার মি অ্যাজ সামওয়ান হু লাভড নেচার কনসিস্টেন্টলি, মানে শুধুমাত্র তুমি আমাকে এই ভেবে মনে রাখবে না যে আমি শুধুমাত্র নেচারের একজন প্রেমিক ছিলাম, মানে নেচারের যে শুধুমাত্রই একটা কনসিস্টেন্ট প্রেমিক ছিলাম এটা শুধুমাত্র মনে রাখবে না, বরং এটাও বুঝবে যে আই কেম ব্যাক উইথ ইভেন গ্রেটার প্যাশন, আমি আবারও এই প্রকৃতির কাছে ফিরে এসেছিলাম এমনকি এর থেকেও মহৎ আবেগ নিয়ে, এর থেকেও গভীর, এর থেকেও বেশি পবিত্র ভালোবাসা নিয়ে, সেই হোলিয়ার লাভ নিয়ে, যেটা কিনা উন্নীত করে এই যে নেচারের সাথে আমার কানেকশনটাকে সেই আধ্যাত্মিক রাজত্বে। মানে তিনি বোঝাতে চাইছেন তার প্রকৃতির প্রতি ভালোবাসাটা শুধুমাত্র আবেগগত নয়, এটা নৈতিক, এটা পবিত্র, এটা ডিভাইন, এটা স্বর্গীয়। তাই তিনি বোনকে বলেছেন যে শুধুমাত্র আমাকে নেচারের প্রেমিক বলে মনে করবে না, বরং রাদার সে উইথ ওয়ার্মার লাভ ও উইথ ফার ডিপার জিল অফ হোলিয়ার লাভ, বরং বলো উষ্ণ ভালোবাসায় ও পবিত্র ভালোবাসায় আরো গভীর উৎসাহে। ওয়ার্মার লাভ উষ্ণ ভালোবাসায়, উইথ ফার ডিপার জিল আরো গভীর উৎসাহে, অফ হোলিয়ার লাভ পবিত্রতম ভালোবাসার সাথে। মানে আমি শুধুমাত্র নেচারের ভালোবাসার টানে আসিনি, আমি হচ্ছি নেচারকে ভালোবাসার থেকেও আরো বেশি কিছু, নেচারকে আমি মনে করি, আমি নেচারের পূজারী। আমার নেচারের প্রতি এই ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা নয়, এটা পবিত্র ভালোবাসা, এটা খুবই গভীর, এটা স্যাক্রেড। নর উইল্ড দাও দেন ফরগেট, তুমি তখন এটা ভুলে যাবে না, দ্যাট যে আফটার মেনি ওয়ান্ডারিংস, অনেক ঘুরে বেড়ানোর পরে, মেনি ইয়ার্স অনেক বছরের বা বহু বছরের, অফ অ্যাবসেন্স অনুপস্থিতির পর, দিজ স্টিপ উড এই খাড়া বন, খাড়া বন কেন? কারণ গাছগুলো উঁচু লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই বনটাকে বলছেন খাড়া বন। এবং অ্যান্ড লফটি ক্লিপস উঁচু পাহাড়, উঁচু খাড়া পাহাড়, অ্যান্ড দিস গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ এবং এই সবুজ চারণ ভূমি, পাস্টোরাল ল্যান্ডস্কেপ সবুজ চারণ ভূমি, গ্রাম্য সেই ভূদৃশ্য, ওয়্যার টু মি আমার কাছে ছিল, মোর ডিয়ার অনেক প্রিয়, বোথ ফর দেমসেলভস অ্যান্ড ফর দাই শেক, বোথ ফর দেমসেলভস মানে এগুলোর জন্যেও, অ্যান্ড ফর দাই শেক এবং তোমার জন্যেও। তাহলে তিনি বলছেন যে তখনও তুমি ভুলে যাবে না কিন্তু, যে অনেক ঘুরে বেড়ানোর পরে, অনেক বছরের পরে, মানে অনেক বছরের অনুপস্থিতির পরে, মানে সেই দীর্ঘ 5 বছর পরে, সেই 5 বছর আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, বহু বছরের অনুপস্থিতি ছিল এই জায়গাটার সাথে আমার, এত ঘুরে বেড়ানোর পরে, এত বছর পরে আমি এই খাড়া বন, এই উঁচু পাহাড়, এই সবুজ চারণভূমির কাছে আবারও ফিরে এসেছিলাম, যেটা আমার কাছে আরও প্রিয় ছিল, প্রচুর প্রিয় ছিল। সেগুলো তুমি একদমই ভুলে যাবে না, তোমার নিজের জন্য এবং এগুলোর জন্যেও। মানে তিনি বোনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি কিন্তু লাইফ লং ডিভোটি অফ নেচার, তিনি সব সময় নেচারের কাছে ফিরে আসেন একটা বিশ্বাস নিয়ে, একটা মনোসংযোগ নিয়ে, গভীর মনোসংযোগ নিয়ে, অক্লান্ত সেবায় নিজেকে নিযুক্ত করতে নেচারের প্রতি। এই অক্লান্ত, আনওয়ারিড ইন দ্যাট সার্ভিস, এটা সাজেস্ট করছে যে তার ভালোবাসা প্রকৃতির প্রতি এতটাই ক্রমাগত, এতটাই আবেগগত এবং এতটাই ধার্মিক
উৎসর্গীকৃত ভাবে, মানে তিনি নেচারের প্রতি এতটাই উৎসর্গিত সেটাই সাজেস্ট করছে। তিনি বলছেন যে তাকে যেন শুধুমাত্র লাভার হিসেবে না দেখে তার বোন, তাকে যেন নেচারের একটা পূজারী হিসেবে দেখে, যে নেচারের কাছে বারবারই ফিরে আসে গ্রেটার প্যাশন নিয়ে, ডিপ মোর স্যাক্রেড লাভ নিয়ে, হোলিয়ার লাভ নিয়ে, যেই লাভটা শুধু ইমোশনাল নয় বরং স্যাক্রেড এবং মরাল। তাই তিনি বলছেন যে মনে রাখবে আমি কিন্তু বহু বছর হ্যাড বিন অ্যাওয়ে ফ্রম দিস, মানে এই ল্যান্ডস্কেপ থেকে অনেক দূরে ছিলাম, মানে লিটারালিও স্পিরিচুয়ালিও দূরে ছিলাম। এটা রেফার করছে সেই সমস্ত টাইমগুলোকে যখন তিনি উই নদী থেকে বা এই যে ন্যাচারাল ল্যান্ডস্কেপ টিনটান অ্যাবের এটা থেকে তিনি দূরে ছিলেন। সম্ভবত হয়তো তার জীবনে সেই সময় কিছু অভ্যন্তরীণ অশান্তি চলছিল বা নেচারের প্রতি তার ডিসকানেকশন ছিল সেই মুহূর্তে, সেই সময়টার কথা তিনি বলছেন যে বহু বছর অনুপস্থিতিতে থাকার পরে আমি আবারও এসেছিলাম গভীর ভালোবাসা নিয়ে। এই যে ভিভিড ন্যাচারাল ফিচার্স, এই যে উডস, ক্লিপস, পিসফুল ফিল্ডস, এগুলো হচ্ছে সৌন্দর্যের, স্মৃতির এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের এগুলো একটা এলিমেন্ট, এগুলো একটা প্রতীক। এই প্রতীকগুলো তিনি তুলে ধরেছেন এবং এগুলোর এই নামগুলো তুলে তিনি তার মেমোরিকে স্ট্রং করতে চাইছেন ভিজুয়াল এবং ইমোশনাল প্রেজেন্স দিয়ে। তিনি বলছেন যে এই যে ল্যান্ডস্কেপটা এটা এতটাই মূল্যবান তার কাছে যে এটা শুধুমাত্র সহজাত সৌন্দর্যের কারণে নয়, মানে প্রকৃতি যে এতটা সুন্দর শুধুমাত্র এই কারণেই যে এই প্রকৃতি তার কাছে মূল্যবান সেটা কিন্তু নয়, বরং এই প্রকৃতির রোল, এই প্রকৃতির যে আধ্যাত্মিক রোল তার জীবনে, সেইটার জন্য তিনি এই প্রকৃতিকে এতটা মূল্যবান বলেছেন যে এই প্রকৃতি তাকে আধ্যাত্মিকতা শিখিয়েছে, তাকে এই ইউনিভার্সের সাথে, ডিভাইন পাওয়ারের সাথে একত্রিত করতে শিখিয়েছে, সেটার জন্যে এটা তার কাছে মূল্যবান, তার জন্য তিনি এটার পূজারী। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তিনি তার জীবনের সেই তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলো তার বোনের সাথে কাটিয়েছেন। এটা সেই জায়গা, তার বোনের উপস্থিতি এই জায়গাতে তার সাথে একটা গভীর আবেগগত দিক যোগ করেছে। সর্বোপরি বলতে গেলে তিনি তার জীবনের মৃত্যুর পরের সময়কেও ইমাজিন করছেন এবং তার বোনকে বলছেন এই আজকের দিনে কাটানো স্মৃতিগুলো, এই মোমেন্টগুলো যেন সে কখনো ভুলে না যায়। তিনি চাইছেন তার বোন তাকে মনে রাখুক কি হিসেবে, নেচারের লাইফ লং ডিভোটি হিসেবে, সারা জীবন নেচারের তিনি উপাসক ছিলেন এটা হিসেবে যেন তাকে মনে রাখুক। তিনি বহু বছর পরে মহৎ ভালোবাসা নিয়ে নেচারের উদ্দেশ্যে ফিরে এসেছেন এই হিসেবে তাকে মনে রাখুক। এবং এই যে ভূদৃশ্যটা, এই ন্যাচারাল ল্যান্ডস্কেপটা শুধুমাত্র তার সৌন্দর্যের কারণে যে তার কাছে প্রিয় তা নয়, বরং এই ভূদৃশ্যটা, এই সৌন্দর্যটা ইমোশনাল এবং স্পিরিচুয়াল একটা বন্ড ক্রিয়েট করে তাদের মধ্যে, তার এবং তার বোনের মধ্যে এবং তার এবং তার ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে। সেই হিসেবেও এটা তার উপরে প্রভাব বিস্তার করে, তাই জন্য এই নেচার তার কাছে প্রিয়, এই হিসেবেও যেন তার বোন তাকে মনে রাখুক। তিনি এমনই একটা প্রাণবন্ত স্মৃতি তৈরি করছেন এখানে, আ মোমেন্ট দ্যাট উইল সার্ভাইভ থ্রু হার, যেই স্মৃতিটা সমস্ত এই ভূদৃশ্যে তিনি যখন থাকবেন না তখন ছড়িয়ে থাকবে এবং তার বোনের সারা জীবন জুড়ে যেন এই জিনিসটা থাকবে। এমনই একটা প্রাণবন্ত স্মৃতি তিনি এখানে ক্রিয়েট করছেন। তাহলে এই অংশে আমরা কি বুঝতে পারলাম? এই অংশের সারমর্ম হিসেবে দেখতে পেলাম মর্টালিটি অ্যান্ড মেমোরি, স্পিরিচুয়াল পাওয়ার অফ নেচার, সিবলিং লাভ অ্যান্ড ইমোশনাল লিগাসি, আর নেচার অ্যাজ আ স্যাক্রেড অ্যান্ড এন্ডিউরিং প্রেজেন্স। এই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পেলাম। আর এর সাথেই টিনটান অ্যাবে এখানে শেষ হচ্ছে। আশা করি সমস্ত কবিতাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক।